তো তোমাকে জানতে হবে 1 লাইট ইয়ার কত, তারপরে তুমি জানতে পারবা 370 লাইট ইয়ার কত। এটা বের করা যায়, এটা কোশ্চেনে না দেওয়া থাকলে হয়তো অরিড হওয়ার কিছু নেই, মুখস্থ করারও কিছু নেই, তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। তাহলে যেহেতু এটা কয়েকটা পার্ট, এখন আমরা ঢাকা বোর্ড 2017-র একটা কোয়েশ্চেন সলভ করব। তো ঢাকা বোর্ড 2017-র এই প্রশ্নটা করার কারণটা একটু বলি। আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে আপেক্ষিকতার যে সূত্রগুলো আছে সেখানে এই ম্যাথটা দিয়ে আসলে খুব ভালো পুরো জিনিসটাকে ডিসক্রাইব করে মানে একটু বোঝানো যায়, অ্যাপ্লাই করার জায়গা থাকে, এই জন্য আর কি এই অঙ্কটা আমার খুব পছন্দের একটা অঙ্ক। তো আসলে আমরা করি আসো, যদিও আমাদের পক্ষে এখনো পর্যন্ত এত বেগ অর্জন করা সম্ভব হয় নাই, মহাকাশযানের বেগ আমরা এত দিতে পারি নাই, তারপরেও কিছুটা কাল্পনিক হলেও আমরা এটা মানে প্রুভেন একটা ইকুয়েশন, সো এটা নিয়ে সমস্যা নেই। তো প্রশ্নটা পড়ে আসো। প্রশ্নটা হলো, ধরা যাক 370 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা কত বছর, দেখো 50 বছর বয়সী একটি কচ্ছপকে 0.7 সি বেগে নভোযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়। কচ্ছপের ভর হলো আমাদের 30 কেজি, গড় আয়ু 450 বছর। ক নাম্বার প্রশ্নে আমাদের বলছে চলন্ত অবস্থায় কচ্ছপের শক্তি কত। আর এই অধ্যায়ের একটা ডিফিকাল্টিস হলো আমরা অনেকে কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ি না, তো কোয়েশ্চেনটা একটু ভালোভাবে পড়বা। চলন্ত অবস্থায় কচ্ছপের কি বলছে, শক্তি নির্ণয় করো। চলন্ত অবস্থায় কচ্ছপের শক্তি নির্ণয় করার সূত্রটা কি? চলন্ত অবস্থায় কচ্ছপের শক্তি নির্ণয় করার সূত্র হলো E = mc²। ঠিক আছে, এটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা বলি হলো চলন্ত অবস্থায় কচ্ছপের ঠিক আছে শক্তি। এটা একটু ভালোভাবে খেয়াল রাখবা, চলন্ত অবস্থায় কচ্ছপের শক্তি। এখানে একটা ডিফিকাল্টিস হলো, আমরা কিন্তু এখানে এম ইউজ করেছি। এই এম মানে কি? এই এম মানে হলো চলন্ত অবস্থায় ভর। ঠিক আছে, চলন্ত অবস্থায় ভর। এইগুলা তুমি যদি না বুঝো তাহলে কিন্তু হবে না, কারণ এই অধ্যায়ে এম নট মানে আলাদা। এখানে যে কচ্ছপের ভর দেওয়া আছে এটাকে বলে নিশ্চল ভর। ওকে, তাহলে আমাদের নিশ্চল ভর কত? নিশ্চল ভর m হলো 30 কেজি। ভালোভাবে খেয়াল করো, m = 30 কেজি। তাহলে আমাদের কি নাই? চলন্ত অবস্থায় ভর নাই। চলন্ত অবস্থায় ভর আমাদের বের করতে হবে m=m0, এটা আপেক্ষিকতা সূত্র থেকে আসছে 1 - v²/c²। রিমেম্বার দ্যাট। এটা না বের করে কিন্তু =mc² লিখলে হবে না। তো আসো আমরা অঙ্কটা করে ফেলি। এখানে আমাদের বসবে কত? 30, এখানে বসবে হলো √1 - আমরা এক কাজ করতে পারি, আমাদের এখানে ভি এর ভ্যালু দিছে কত দেখো, 0.7c। তাহলে আমাদের এখানে এইভাবে লেখা যায় 0.7c/c, আর এইখানে আমরা দিতে পারি কি হোল স্কোয়ার দিলে লাভ হবে কি, হোল স্কোয়ার দিলে যে লাভটা হবে সেটা হলো তুমি এখানে সি আর সি এই দুটা কি করে দিতে পারবা, কেটে দিতে পারবা, এবং ফলাফল যেটা হবে তুমি কিন্তু এটার একটা বেশ বড় সুবিধা পাবা ক্যালকুলেশনে। এটা কিন্তু মাথায় রাখবা, কারণ ক্যালকুলেশনটা এখন তোমার জন্য মোর ইজিয়ার হয়ে গিয়েছে। কিভাবে দেখো, আমি যদি অনেক নিচে চলে আসছি এই জন্য আমি একটু এই পাশে আসি, এই পাশে এসে লিখি এইটা আমাদের হলো 30 হয়ে যাবে, আর এখানে 1 - 0.7² হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখন এটা কত ইজিয়ার। এরপরে তুমি এম এর ভ্যালুটা বের করো, এর জন্য আমি ক্যালকুলেটর রেডি করে ফেলেছি। আমরা ক্যালকুলেটর এটা বসায় দিই। আমাদের ক্যালকুলেটরে এখানে 30 একখান, ও দুঃখিত, নিচে নামাতে হবে এটাকে। এই √1 - 0.7c²। এবার আমরা এটাকে ইকুয়াল করে দিই। দেখো আমরা এখানে ভ্যালু পেয়ে গেছি 42.008। 3 ঘর নিয়ে নিলাম, আর ভরের একক কি? কেজি। দেখো যখন আমাদের এটা হয়ে গেছে, এখন আমরা এখানে চাইলে এর পরের লাইনটা লিখে ফেলতে পারি। E = m এর ভ্যালুটা আমাদের কত? m এর ভ্যালু হলো 42.008, c² এর ভ্যালু হলো 3 × 10⁸। এটা সবাই জানে, লাইট ভেলোসিটি। তো এটা আমাদের যখন হবে, চলো আমরা এটা করি, ইকুয়াল দিয়ে এটার সাথে আমরা লাইট ভেলোসিটিটা গুণ দিয়ে দিই। তো আমাদের এখানে 3 × 10⁸। ঠিক আছে, এটা স্কোয়ার করে দিলাম, নতুন একটা আনসার চলে আসবে 3.78 × 10⁸। ওকে, তাহলে আমাদের এখানে 3.78 × 10⁸, আর গতি মানে আমাদের শক্তি
চলন্ত অবস্থায় শক্তির একক কি? জুল। একটা কথা মনে রাখবা, চলন্ত অবস্থায় কচ্ছপের শক্তি বলুক আর চলন্ত অবস্থায় কচ্ছপের মোট শক্তি বলুক, দুইটা ক্ষেত্রেই কিন্তু একই জিনিস ব্যবহার হবে, ইকুয়াল টু কি? এমসি স্কোয়ার। এটা মাথায় রেখো। ফাইন, আমাদের একটা অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেল। ওকে, আমরা খুব চমৎকার একটা সৃজনশীলের এখন খ নাম্বারে পৌঁছে আসছি। অলরেডি আমাদের ক নাম্বার, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আমি এক্সট্রা ইনফরমেশন অত বলছি না, যাতে অন্তত যারা এটা করবে তারা এটাই অন্তত ভালো মতো পারুক, আর সাথে যদি কিছু বলে দিতে পারি। তো প্রথমে দেখো, এখানে কচ্ছপটি জীবিত অবস্থায় ওই গ্রহ পৌঁছাতে সম্ভব হবে কিনা যাচাই করো। এই ম্যাটটার কয়েকটা পার্ট আছে। প্রথমত আমাকে জানতে হবে যে আমাদের কত দূরে পাঠাইছিল? 370 আলোকবর্ষ দূরে। কত বছর বয়সে পাঠাইছিল? 50 বছর বয়সে। গড় আয়ু কত? 450 বছর। তার মানে গড় আয়ু মানে কি? ওইখানে যখন সে যাবে তখন যদি 450 বছর থেকে বেশি হয়, প্রবাবলি সে বাঁচবে না। আর 450 বছর কম হলে আমরা ধরে নেব যে সে বেঁচে আছে। মানে এটা ধরে নেওয়া আপেক্ষিক, অধ্যায় তো আপেক্ষিক, তাই না? তো এখন যেটা কথা, যে আমাদের এই অঙ্কটা একটু কয়েকটা পার্ট আছে। যে প্রথমত আমরা জানি কিনা যে 370 আলোকবর্ষ দূরত্বটা কত। এখন 370 আলোকবর্ষ দূরে কোনো একটা গ্রহে পাঠাবে, তাহলে 300 আলোকবর্ষ দূরত্বটা কত? তোমার পরীক্ষা কিন্তু আসতে পারে যে আলোকবর্ষের একক কি। আলোকবর্ষের একক মানে এটা দূরত্বের একক কি? মিটার। তো তোমাকে জানতে হবে 1 লাইট ইয়ার কত, তারপরে তুমি জানতে পারবা 370 লাইট ইয়ার কত। এটা বের করা যায়, এটা কোশ্চেনে না দেওয়া থাকলেও এত অরিড হওয়ার কিছু নেই, মুখস্থ করারও কিছু নেই, তুমি ক্যালকুলেটার দিয়ে বের করতে পারবা। তাহলে যেহেতু এই ম্যাথটা কয়েকটা পার্ট, আসো আমরা একটা কাজ করি, একটু কঞ্জুসি করি। কঞ্জুসি মানে হলো আমরা এই পেজটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। কঞ্জুসি করা শিখতে হবে, ভবিষ্যতে তো পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষা, তাই না? ওইটাই আর কি। তার আমরা একটু আজকে কঞ্জুসি করে দেখি পারি কিনা। প্রথম পার্টে আমরা যেটা করব, ফার্স্টে আমরা জানতে চেষ্টা করব 1 লাইট ইয়ার ডিস্টেন্স কত। তো 1 লাইট ইয়ার ডিস্টেন্স আমরা বের করার চেষ্টা করব। তো 1 লাইট ইয়ার ডিস্টেন্স ইকুয়াল টু কি? 1 বছরে আলো কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? তাহলে আলোর বেগ কত? দেখো, দূরত্ব বের করবা, তাহলে এস ইকুয়াল টু ভিটি। তাহলে আলোর বেগ কত? আলোর বেগ হলো 3 × 10⁸। আর 1 বছর সমান কত সেকেন্ড, এটা আমাদের জানা দরকার। আমাদের প্রথমে জানতে হবে 1 বছর সমান কত দিন? 365 ডেজ। 1 দিন সমান কত ঘন্টা? 24 আওয়ার্স। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। এই সব কিছুকে যখন আমরা গুণ করব, তখন আমরা কি পেয়ে যাব? 1 লাইট ইয়ার ডিস্টেন্স। মানে এস ইকুয়াল টু কি? ভিটি। মানে আমাদের এই পুরো অংশটা খরচ হয়েছে কিসের জন্য? টি এর জন্য। এই পুরো অংশটা কিসের জন্য খরচ হয়েছে? ভি এর জন্য। এবং এখান থেকে প্রাপ্ত রেজাল্টটাই হবে আমাদের দূরত্বটা। তাহলে চলো আমরা এটাকে আগেটা ক্লিয়ার করে ফেলি। তো প্রথমত আমাদের 3 × 10⁸। ক্যালকুলেটর চাপতে ওস্তাদ হতে হবে, ঠিক আছে? অনেকে আছি ক্যালকুলেটার দুর্বল, এই জন্য আমি ক্যালকুলেটারটাও এখানে ইনস্টল করে নিছি, যাতে আমি দেখাইতে পারি যে এমনে এমনে করে। তাহলে 24 × 60 × 60, এই দেখো তো, এখন আমি সমান দেব। তো আমাদের এখানে একটা ভুল হয়েছে, দুঃখিত, আবার একটু দিই। 3 × 10⁸, তারপরে এটা আমাদের 365 × 24 × 60 × 60। এবার আমরা সমান দিয়ে চলে আসবে। তাহলে 9.46 × 10⁻15। তাহলে 9.46 × 10⁻, চাইলে এখানে যে আবার দেখতে পারবো 10⁻15। এটার ইউনিট কি? এটার ইউনিট হলো মিটার। তাহলে 1 লাইট ইয়ার ডিস্টেন্স আমরা জানি। এখন আমাদের দরকার, সুতরাং 370 লাইট ইয়ার ডিস্টেন্স কত? তাহলে 370 লাইট ইয়ার ইকুয়াল টু আমাদের এই রেজাল্টের সাথে আমরা শুধু কত গুণ দিয়ে দেবো? 370 মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমাদের এই আনসার তো বের হয়েছে, তাহলে গুণ 370। তাহলে এটা আমাদের নতুন একটা আনসার আসবে, সেটা হলো 3.5 × 10⁻18। তাহলে 3.5 × 10⁻18, তারপরে এখানে কি হবে? মিটার। এই একটা অংশ আমাদের হয়ে গেল। এরপরে কি? এটাই আমাদের হলো ডিস্টেন্স যেহেতু, তাহলে এটাকে আমরা ডি ইকুয়াল টু ধরে নিতে পারি। তাহলে ডি ইকুয়াল টু আমাদের এইটা, এখানে 3.5 × 10⁻18, তারপরে মিটার। তো এইখানে এটা ছিল আমাদের ডি, ফার্স্ট একটা অংশ। তো এখানে আমরা যেটা করতে পারি যে এইটা হলো আমাদের ধরো পৃথিবী, আর এখান থেকে সে যাবে কোথায়? এখান থেকে সে যাবে এখানে। তো এখানে যখন যাবে তাকে কি পরিমাণ ডিস্টেন্স যেতে হবে? তাকে ডি পরিমাণ ডিস্টেন্স যেতে হবে। এখন তার যেতে কত সময় লাগবে, চলো এইটা যদি আমরা বের করতে পারি,
তাহলে আমাদের ক্যালকুলেশন কিন্তু এগিয়ে যাবে যে 370 লাইট ইয়ার ডিস্টেন্স যেতে পৃথিবীর হিসাবে কত সময় লাগবে, কার হিসাবে, পৃথিবীর হিসাবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, তাহলে আমরা ধরতে পারি যে অজানা গ্রহে যেতে পৃথিবীর সাপেক্ষে প্রয়োজনীয় সময়, ঠিক আছে, ছোট্ট করে লেখো, এখানে আমিও লেখার চেষ্টা করি। অজানা গ্রহে যেতে, যেহেতু দূরত্বটা পৃথিবী থেকে হিসাব করেছি, তাহলে এটা পৃথিবীর সাপেক্ষে প্রয়োজনীয় সময়, পৃথিবীর সাপেক্ষে, ঠিক আছে, প্রয়োজনীয় সময়। আমাদের নর্মালি যেহেতু আমরা মহাকাশ যানে আমাদের বেগটা থাকে, কি থাকে জানো, সমবেগ থাকে, আমরা d=vt লিখতে পারি। তাহলে অজানা গ্রহে যেতে প্রয়োজনীয় সময়, এখান থেকে আমরা পৃথিবীর সাপেক্ষে টাইম, পৃথিবীর সাপেক্ষে যে কোনো টাইম হিসাব করলে মনে রাখবা এটাকে কিন্তু আমরা কি দ্বারা প্রকাশ করি জানো, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। টি নট কিন্তু পৃথিবীর সাপেক্ষে টাইম, এটা মাথায় রাখবা। তাহলে ডি আমরা ওখানে জানছিলাম, তাহলে আমাদের এখানে ডি হলো 3.5 × 10⁻18, আর ভি এর মানটা আমাদের দিয়ে দিছে। আমাদের ভ্যালোসিটি কত ছিল, ভ্যালোসিটি ছিল এইটা, একটু কালার করে দিই অনেকের বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে, ঠিক আছে, একটু মোটা করে দেই, এই জায়গাটা তাকাও, এই যে 0.7c বেগে চলমান নভোযানে, এইটা অনেকে ভুল করে। মানে আমরা অনেক খাতা দেখি, তো খাতা দেখার সময় এরকম ভুল পাই, পরীক্ষা রেখে নিলে দেখি যে অনেকে এখানে ওই 0.7c দেয় না, অন্য একটা ভ্যালু দিয়ে দেয়। তো আমি এটা একটু রেড কালার দিয়ে লিখি, তাহলে আমাদের এখানে কি হবে 0.7c। ওকে, এটা ভুল করে যে ভ্যালোসিটিটার জায়গায় শুধু সি দিয়ে দেয় অনেকে, এই জন্য আমি এটা আবার একটু মনে করায় দিলাম। আর এবার আবার আমি আমার ওই আগের অবস্থায় চলে যাই, আগে যে এইভাবে লিখতেছিলাম। তো আবার কি লাগবে, আবার আমাদের ক্যালকুলেটর লাগবে। তো ক্যালকুলেটরে যাব, আমাদের ক্যালকুলেটর, তো প্রথমে আমাদের লাগবে হলো আগের আনসারটা লাগবে, সেটা ছিল আমাদের ডি, আর নতুন করে আমাদের 0.7 ইন্টু সি, সি এর ভ্যালু কত, 3 × 10⁸। এই যে এখন আমরা একটা এখানে কি পেলাম, একটা সময় পেলাম, সেটা কত 1.6690 × 10⁻10। তারপরে ফর শিওর আরেকবার একটু করি, আমরা এখানে আবার কোনো কিছু ক্লিক করছিলাম কিনা, ডি এর জায়গায় 3.5 × 10⁻, ওইভাবেও করা যায়, ইচ্ছা করে আমি আসলে ক্যালকুলেটার দেখাইছি, আনসার নিয়েও ইউজ করা যায়, বাট আমি এরপরে আর কোনো ক্লিক করছি কিনা এটা আমার খেয়াল নাই। 3.5 × 10⁻18 এটা আমাদের ডিস্টেন্স ছিল, আর 0.7 × 3 × 10⁸ এইটা হলো আমাদের ভ্যালোসিটি ছিল। তাহলে 1.66 × 10⁻10, ফাইন। তাহলে আমরা এখানে যেটা করতে পারি 1.66 × 10⁻10, এইটা হলো আমাদের রেজাল্ট আসবে সেকেন্ডে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা কিন্তু এই সেকেন্ডে রেখে ক্যালকুলেশন করে শান্তি পাবো না, কারণ আমাদের যেতে কত বছর লাগবে এটা বের করলে আমাদের জন্য ইজি হবে। কারণ কচ্ছপের বয়স কত ছিল, কচ্ছপের বয়স 50 বছর ছিল, সে আবার ট্রাভেল করছে কতদিন এটা জানতে হবে, তাকে ট্রাভেল করতে হবে যতটুকু সময়, প্রয়োজনীয় সময় এটা। তাহলে আমরা ইয়ারে কনভার্ট করে দিই, তাহলে এটাকে ইয়ারে কিভাবে কনভার্ট করবো, দেখো খুব সহজ ব্যাপার। তুমি এখানের প্যাটার্নটা মনে রাখবে যে 365 24 60 × 60, তাহলে জাস্ট এখানে একটা কি নিবা, এখানে আবার একটা নতুন করে এটা নিবা, এই আনসার নিলা, এখানে ভাগ দিবা, দিয়ে 365, ঠিক আছে, এই যে নিচে যে 365 × 24, এই কনভার্সনগুলো নিজে জানতে হবে, ঠিক আছে, এটা কেউ তোমাকে বলে দেবে না, এবং তুমি দেখবে অঙ্ক মিলাইতে পারতেছো না। তো এই সেকেন্ড থেকে এটা কিসে চলে গেল, আবার এটা ইয়ারে চলে যাবে, তার মানে কি 528.496 ইয়ার, তাহলে 528.496 ইয়ার, এই পরিমাণ সময় পৃথিবীর সাপেক্ষে লাগবে। এখন এই পরিমাণ সময়টা মহাকাশ জানে কি, ওই মহাকাশ যানের ঘড়িতে যে শারীরিক যে পরিবর্তন ঘটবে আপেক্ষিকতার নিয়ম অনুযায়ী, সেটা কি কচ্ছপের এত বছর হবে না, কখনোই এত বছর হবে না, সেটা হবে হলো মহাকাশ যানের সাপেক্ষে সময় বৃদ্ধি হিসাবে শারীরিক পরিবর্তন হবে। তো আমার এখানে যে রেজাল্ট আছে এটা হলো টি, আমাকে যেটা বের করতে হবে সেটা কিন্তু টি নট। টি নট মানে কি, টি নট মানে আমি আবারও বলি, টি নট মানে মহাকাশ যানের সাপেক্ষে সময় বৃদ্ধি, আর টি মানে হলো পৃথিবীর সাপেক্ষে। এইভাবে মনে রাখবা, কোনোদিনও অঙ্ক ভুল হবে না। টি মানে কি, পৃথিবীর সাপেক্ষে সময় যেটা। তাহলে আমাদের এখানে আমরা চলো বের করি মহাকাশ যানের সাপেক্ষে সময় বৃদ্ধি। তাহলে মহাকাশ যানের সাপেক্ষে
সময় বৃদ্ধি। ঠিক আছে, এটাকে আমরা কি লিখবো? টি নট। তো এটা বের করার জন্য আমাদের টি নট, আমি পাশে লিখলাম হট। তাহলে আমরা কি জানি? আমরা জানি আপেক্ষিকতার ফর্মুলা কি? টি ইকুয়াল টু, এটা অনেকে পাগলামি করে তাড়াতাড়ি লেখার চেষ্টা করে এবং ওই জায়গাটাই কিন্তু সে ভুল করে। এই পাগলামিটা করা যাবে না, সুন্দরভাবে আগে ফর্মুলা লিখতে হবে। টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওই যে এর একটা ফর্মুলা আছে না, ওইটার মতো লিখে তারপরে করো, তাহলে জিন্দেগিতে ভুল হবে না। আমি এই যে দেখছো না, সময় বৃদ্ধি টি নট ইকুয়াল টু হোয়াট লিখছি, এভাবে লেখো। আমরা টিচার হয়ে যদি লিখতে পারি, তুমি কেন পারবা না? কিন্তু তুমি যদি শর্টকাট করতে যাও, তাইলেই তুমি দেখবা যে ভুল করতেছো। তো এরকম টি, তাহলে টি এর ভ্যালু এখানে কত পাইছি? 528.496। তাহলে 528.496, আর এখানে √1 মাইনাস 0.77 স্কোয়ার। এটা কেন? এটা আমি কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম। তাহলে চলো এটার সাথে এটা গুণ করে দিই। তাহলে আমাদের রেজাল্ট, এটা ভুল হয়ে গেল, আমি ইকুয়ালি ক্লিক করে ফেলছি, আবার করতে হবে। 528.496 গুণ রুট দাও, রুট দিয়ে 1 মাইনাস 0.7 স্কোয়ার দিয়ে 528.496 1 মাইনাস 7 স্কোয়ার, ব্যাস এখানে এটা দিয়ে দাও। 377.42 একই আর 377.42 একই আর। এবং তোমার কিন্তু ভুলে গেলে হবে না, তোমার এখানে একটু মুছতে হবে। উনি এই কচ্ছপটা কিন্তু আমরা কত বছরে পাঠাইছিলাম? তখন কিন্তু ওর একটা বয়স ছিল, কত বছর? 50 বছর। তার মানে তখন মানে ওই গ্রহে কচ্ছপের বয়স, সুন্দরভাবে বাংলা লিখবো, ওই গ্রহে কচ্ছপের বয়স বড় বোর্ডে লিখতে আসলে একটু, সব লিখতে গেলে একটু ভেজাল হয়, আমি তাও চেষ্টা করতেছি যতটা লেখা যায়। কচ্ছপের বয়স, এটাকে আমরা ক্যাপিটাল ডি দিই, এটা হবে হলো 50, এটা অনেকে যোগ করতে ভুলে যায়, প্লাস 377.421। তার মানে তুমি যদি এই দেখো, এই যে সিস্টেমটা কি, তুমি এখানে প্লাস দিবা, তার মানে আগের আনসার চলে আসবে, যোগ 50, আবার সমান দিবা। এইভাবে ক্যালকুলেটর চালানো শিখাইতেছি আমি। 427.77, সরি 427.77 না, 427.421 ইয়ার। তাহলে দেখো ওর গড় আয়ু কত ছিল? 450 বছর। এটা অন্য কালার নেই তোমার বোঝার জন্য। গড় আয়ু ছিল কত? 450 বছর। আমরা পেয়েছি ওর ওইখানে যেতে 427.421 ইয়ার হবে। তার মানে আমাদের যেহেতু টি এর মান 450 থেকে কম, তাইলে আমরা বলতে পারি যে পৌঁছাতে সক্ষম হবে কিনা, জীবিত পৌঁছানো সম্ভব। এটা সুন্দরভাবে শেষে, জীবিত পৌঁছানো, আল্লাহ তাআলা হায়াত দিলে পৌঁছানো সম্ভব। এই লাস্টের লাইন না লেখার কারণে কিন্তু টিচাররা 1 মার্ক কেটে দেয়, এটা একটু মাথায় রাখবা। তো এই আর কি হয়ে গেল, অনেক বড় একটা সিকিউ করাইলাম, খুব ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমার প্রত্যেকটা কথা শুনে শুনে যদি ক্যালকুলেশন করো, তোমাদের সমস্যা হলো তোমরা একটা আনসার দেখো কিন্তু নিজে সব ক্যালকুলেশন করো না, ওর কারণেই আরো ভুল হয়। পরীক্ষা যাওয়ার দেখ করে ভুলা যাও, প্রশ্ন হালকা ঘুরাই দিলে ভুলা যাও। আমি প্রত্যেকটা লাইন করে দিছি, তুমি পারবা না করতে? একটু করে নাও, ঠিক আছে? ফাইন।